আমি আসলে বিজনেসের টিচার, তো আমি আসলে ওই ফিলোসফি তারপর হচ্ছে হিস্ট্রি কনটেক্সট থেকে কথা বলবো না, আমি বলবো একটু বিজনেস পার্সপেক্টিভ থেকে। আজকে প্রোগ্রামের শুরুতেই একটা লাইন আসছে, এটাকে যে আমি এক্সপ্লেন করবো। কথাটা আসছে যে চায়না সব কান্ট্রির সাথে ইকোনমিক রিলেশনকে গুরুত্ব দেয়, পলিটিক্যাল জায়গায় ইন্টারফেয়ার করে। বাট মাই আন্ডারস্ট্যান্ডিং মানে লাস্ট 10 to 15 ইয়ার্স আন্ডারস্ট্যান্ডিংয়ে আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা আসলো, চায়না প্রথমে পলিটিক্যালকেই ফোকাস করে, বিজনেস না। আমাদের এই ধারণাটা ভুল। মনে হচ্ছে যে তারা ইকোনমি আর বিজনেসকে ফোকাস করে, বাট আসলে তার প্রথম এজেন্ডা হচ্ছে পলিটিক্যাল। ওদের সাথে যার পলিটিক্যাল রিলেশনটা খুবই স্ট্রং হবে, সেখানেই তারা ইকোনমি এবং বিজনেসকে প্রমোট করবে। ভেরি সিম্পল। লাস্ট 15 ইয়ার্স আমরা অনেক সময় বলি, মানে সব জায়গায় কথা বলতে গেলেই বলি যে লাস্ট গভর্নমেন্টের সাথে ইন্ডিয়ার সাথে খুব ভালো রিলেশনশিপ, বাট লাস্ট 15 ইয়ার্স মানে চায়না একমাত্র কান্ট্রি যে এই গভর্নমেন্টকে ব্লাইন্ডলি সাপোর্ট করেছে, ফার্স্ট ওয়ান। তাহলে প্রথমে কিন্তু লাস্ট 15 ইয়ার্স চায়নার সাথে এই গভর্নমেন্টের রিলেশনটা কিন্তু পলিটিক্যাল রিলেশন। আচ্ছা, দেন আসে তারপর চাইনিজ ইনভেস্টররা বাংলাদেশে, দিস আ পয়েন্ট। আচ্ছা, তো আমি জানি অগস্টের এই বিপ্লবের পরেই প্রথমেই যে মিটিংটা হয় অ্যাম্বাসেডরের সাথে চিফ অ্যাডভাইজারের, এখানে কিন্তু এজেন্ডা ছিল সোলার। তখন মনে হচ্ছিল যে না, এটা মনে হয় উইদিন 5 ডেজ বা 1 উইকের ভিতরে চলে আসে, বাট এখনো কিন্তু কোনো এগ্রিমেন্টে আসে না। আচ্ছা, এখানে একটা পয়েন্ট, বাংলাদেশ থেকে একজন বিজনেসম্যান সে গভর্নমেন্টকে হয়তো বা গভর্নমেন্টের পলিসি না ফলো করে হয়তো আরেক দেশে চলে যাবে। কারণ আমরা দেশি বাংলাদেশে দেখি অনেক বিজনেসম্যান গভর্নমেন্ট পলিসি কি আছে ইম্পর্টেন্ট না, বাংলাদেশের সাথে কোন কান্ট্রি রিলেশন ভালো আছে এটা ইম্পর্টেন্ট না, সে কিন্তু টাকা নিয়ে চলে যাচ্ছে। বাট এটা আপনারা 100% শিওর থাকে, চাইনিজ কোনো প্রাইভেট ইনভেস্টরও চাইনিজ গভর্নমেন্টের সিগন্যাল ছাড়া বাংলাদেশে আসবে, নট এ সিঙ্গেল মানি, 1 টাকাও সে ইনভেস্ট করবে। যদি মনে হয় যে আপনারা দেখবেন এই সফরে ম্যাক্সিমাম মিটিং কিন্তু সিইও এবং প্রাইভেট কোম্পানির সাথে। অবজেক্টিভ হচ্ছে খুব বেশি কমিটমেন্ট আসতেছে না ফ্রম গভর্নমেন্ট, এবং মোটামুটি ধরে রাখতে পারেন যে গভর্নমেন্ট থেকে খুব বেশি বড় ধরনের কোনো এগ্রিমেন্ট কন্ট্রাক্ট সাইন হবে না, এবং গভর্নমেন্ট থেকে খুব বেশি আশ্বাস দিবে না, এটা কনফার্ম, ক্লিয়ার। এবং আপনারা জানেন কিনা, মনে হচ্ছিল যে চেঞ্জ হওয়ার পরে এখানে বিজনেস গ্রোথ হবে, বাট সবচেয়ে বেশি বিজনেস কিন্তু চায়নার বন্ধ হয়েছে এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে। এবং যারা এফডিআই নিয়ে আসছিল এরকম প্রচুর বিজনেসম্যান কিন্তু ব্যাক করেছে টু চায়না। এই জাস্ট অগাস্টের লাস্ট 3 উইকসের ডাটা যদি দেখেন, এবং এখনো যদি দেখেন ডাটা দেখতে থাকেন, মানে একটা হচ্ছে মনে হচ্ছে যে না, এটা ওপেন হয়ে গেছে ফর বিজনেসম্যানদের জন্য, প্রচুর পরিমাণ বিজনেস ইনভেস্টর আসবে। বাট আপনি যে এম্বাসির ডাটা দেখেন, আমিও 1 মাস আগে ইকোনমিক কাউন্সিলরকে জিজ্ঞেস করেছিলাম, ডাটা কিন্তু উল্টা। ডাটা হচ্ছে যে না, বাংলাদেশ থেকে বিজনেসম্যানরা চলে যাচ্ছে, চাইনিজ যারা বিজনেস করতে চলে যাচ্ছে। সেকেন্ড ওয়ান আসে, গভর্নমেন্টের সাথে রিলেশন কেন স্ট্রং হবে? এটা হচ্ছে যদি আপনি প্রজেক্টগুলো দেখেন, হুয়াওয়ে একটা বড় কোম্পানি, তার কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট ছিল স্পেশালি ইন আইসিটি সেক্টর, মানে যেটা নিয়ে আমরা অনেক কথা বলছি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে লাইক দ্যাট। আচ্ছা, আইসিটি সেক্টরের মেজর ইনভেস্টর কিন্তু জেডটি এবং হুয়াওয়ে। আচ্ছা, এই গভর্নমেন্ট আসার পরে কিন্তু চাইনিজ ম্যাক্সিমাম প্রজেক্টই কিন্তু মানে আবার রিভাইজ করার জন্য পাঠিয়েছে। এবং আপনি যদি মনে করেন যে 15 ইয়ার্স করাপশন করেছে একটা গভর্নমেন্ট, এবং এর সাথে বড় পার্টনার ছিল কিন্তু চায়না। কারণ হচ্ছে এটা সিম্পল ক্যালকুলেশন, আমি আপনাদের বিজনেসের থিওরি বোঝানোর দরকার নেই। এখন একটা প্রজেক্ট 100 টাকায় ইমপ্লিমেন্ট করা যায়। এখন গভর্নমেন্ট যদি আপনাকে অফার দেয়, ঠিক আছে 200 টাকা ইমপ্লিমেন্ট করেন, 50 টাকা আপনার, 50 টাকা আমার, এর চেয়ে ভালো বিজনেস আর ওয়ার্ল্ডে কি হবে? আপনাকে অফার দিচ্ছে গভর্নমেন্ট যে কি 100 টাকা প্রজেক্ট করার দরকার, প্রজেক্টটা কত টাকা করে? 200 টাকা। আচ্ছা, এখন কি তাহলে 50 টাকা কার বেনিফিট হচ্ছে? যেমন আমাদের দেশে অনেক সময় আমরা হ্যাপি, কারণ কি 10 টাকার উপরে 10% ডিসকাউন্ট দিচ্ছে, কাস্টমার খুব খুশি। কেন খুশি? যে না, প্রাইসটা 10 টাকা ছিল, বাট কি আসলে 5 টাকার প্রোডাক্ট, 10 টাকা আপনি আরো কি বেশি টাকা দিচ্ছেন, 9 টাকা দিচ্ছেন, বাট আপনি হ্যাপি। বিজনেস করতে সমস্যা নেই। এই যে আমরা অনেক সময় হ্যাপি হই যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, যে না গ্রামীণ ফোন বাংলাদেশ ক্রিকেট টিমকে অনেক টাকা দিয়ে দিই, আমরা খুশি। আর আমরা বিজনেসের যারা, তারা তো বুঝি এটা খুশি হওয়ার কিছু নেই, কার টাকা? আমার টাকা। এমন হচ্ছে আমার এক্সপেন্ডিচার কি হবে? বেড়ে যাবে। আচ্ছা, এই গভর্নমেন্ট এসে যখন ইন্টারিম গভর্নমেন্ট এসে প্রজেক্টগুলো কিন্তু সবই কিন্তু কি ব্যাংক,
আমি হোয়াইটটা জানি, আমরা সেপ্টেম্বরে হোয়াইটে ভিজিট করেছি, ওদের কিন্তু কমন কমপ্লেন, এবং প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু কি প্রপার রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে কিন্তু কি অ্যাপ্রুভ হয়েছে। আচ্ছা, অ্যাপ্রুভ হওয়ার পর এখন কিন্তু সব ব্যাক করতেছে। কেন ব্যাক করতেছে? কারণ ওনাদের কমন কোশ্চেন যে আপনাদের বাজেটগুলো কি ছিল 10 টাইমস, এবং কিছু কিছু প্রজেক্টে আসছে কি 100 টাইমস। ক্লিয়ার? তো এইখান থেকে বোঝা যাচ্ছে যে চায়নার সাথে যদি রিলেশন দেখেন, প্রিভিয়াস গভর্নমেন্টের রিলেশনটা কি ভালো ছিল। তাহলে চায়না প্রথমে কি এস্টাবলিশ করেছে? পলিটিক্যাল রিলেশনশিপ, যে এই গভর্নমেন্ট আমার জন্য সেফ, আর পলিসি আমার জন্য সেফ, দেন গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট আসে, দেন প্রাইভেট কোম্পানিগুলো এখানে ইনভেস্ট করে। ক্লিয়ার? আচ্ছা, দেন আপনারা যদি খুব ভালোভাবে দেখেন, বিআরআই সবাই আমরা পরিচিত, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। ক্লিয়ার? এটাও কিন্তু একটা পলিটিক্যাল এজেন্ডা। আমরা এটাকে মনে করি যে না, এর মাধ্যমে কি হবে, বিজনেসের গ্রোথ হবে, একটা ইনিশিয়েটিভ, বাট এটাও কিন্তু একটা কি পলিটিক্যাল এজেন্ডা। এবং ফার্স্ট এটা আইডেন্টিফাই করেছে ইউএসএ, যে বিআরআই হচ্ছে পলিটিক্যাল এজেন্ডা। আচ্ছা, যখন চায়না বুঝতে পারলো যে না, ওয়ার্ল্ড ওয়াইড আর বিআরআই কি হচ্ছে না, অ্যাকসেপ্ট হচ্ছে না, কারণ কি? কারণ মানুষ ভাবতেছে যে ইকোনমিক ইনভেস্টমেন্ট, চায়না কিন্তু বিআরআই এর মাধ্যমে কি সবসময় কি কথা বলবে যে না, আমরা বিআরআই এর আন্ডারে কি করবো, আইসিটি সেক্টর ইনভেস্ট করবো, এগ্রিকালচার সেক্টর ইনভেস্ট করবো। তার কথা কিন্তু ইনভেস্টমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, আসলে কিন্তু ইনভেস্টমেন্ট না। আর ব্রেকেটে একটা কথা রাখতে হবে, পলিটিক্স। এই যে ইন্টারফেয়ার করে না, আসলে চায়না সবচেয়ে বেশি ইন্টারফেয়ার করে পলিটিক্স। ক্লিয়ার? তাহলে বিআরআই কিন্তু ইউএসএ বলে দিল যে না, এটা হচ্ছে পলিটিক্যাল ইনিশিয়েটিভ অফ চায়না। আচ্ছা, চায়না কিন্তু তারপরে সরে আসলো, যেহেতু এটা অলরেডি কি মানুষ বুঝে ফেলছে যারা বিআর এর মাধ্যমে আসলে ইনভেস্টমেন্ট অবজেক্টিভ না, তার অবজেক্টিভ হচ্ছে কি একটা কান্ট্রিতে ইন্টারফেয়ার করে। সে দেখাচ্ছে যে আইসিটি সেক্টরে ইনভেস্ট করবো, এগ্রিকালচারে, আসলে সে কি চাচ্ছে, ওই দেশে ইন্টারফেয়ার করে। আচ্ছা, এখন চায়না কি করতেছে, এখান থেকে সরে আসছে, কি করতেছে সে আমরা সবাই জানি মনে হয়, সে নতুন আরেকটা ইনিশিয়েটিভ নিয়েছে, যেটাকে আমরা বলি জিডিআই, তাই তো? জিডিআই সেম, জিডিআই এর ভিতরে কিন্তু আসলে কি ফার্স্ট পলিটিক্যাল এজেন্ডা। এখন কিন্তু কি, এই যে আমি কনক্লুশন বলে দেই, বাংলাদেশকে কিন্তু এখন চায়না অফার দিয়েছে কি, যে ইউ শুড জয়েন ইন জিডিআই। প্রথমে আপনি আমার জিডিআই তে আসেন, তারপর আপনার সাথে কি বাকি ডিলিংস হবে। সেম প্রিভিয়াস গভর্নমেন্টকে কিন্তু প্রথম অফার দিয়েছে আপনি বিআরআই তে আসেন, মানে এর মানে কি আপনি আমার পলিটিক্যাল পার্টনার হন, দেন আমি আপনার এখানে কি করবো, ইনভেস্টমেন্টে আসবো। সেম থিং এই গভর্নমেন্টকে অফার দিয়েছে যে আগে জিডিআই তে আসেন, জিডিআই তে আসলে তারপর আমি কি করবো, এগ্রিমেন্টগুলো করবো। তো জিডিআই সেম ইজ আ পলিটিক্যাল এজেন্ডা, এবং মোস্ট প্রবাবলি এটা ধরে রাখেন ইন্টারিম গভর্নমেন্টের এই জিডিআই তে টিম অংশ মানে পার্টিসিপেট করার এখন এই অবস্থায় কোনো সম্ভাবনা নেই। আর জিডিআই তে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ জয়েন না করবে, ততক্ষণ পর্যন্ত চায়না থেকে কি মানে লার্জ স্কেলে সাপোর্ট পাও কি নট ইজি। ক্লিয়ার? আচ্ছা, ওই যে ওনার কথা দিয়ে শেষ করি, যেমন বেশি হয়ে যাচ্ছে, সময় বেশি হয়ে যাচ্ছে না। আচ্ছা, একটা শেষ করি। আচ্ছা, ওই যে উনি যে কথাটা বলছেন যে চায়না সম্পর্কে আগে বুঝতে হবে। আমাদের দেশে আসলে ম্যাক্সিমাম পলিসি মেকার যারা কথা বলে, দেখবেন যে ম্যাক্সিমাম হচ্ছে সেকেন্ডারি ডেটা। হয়তো একটা উনি মেনশন করছে যে ওয়েস্টার্ন পিপল একটা বই লিখছে এটা দিয়ে, আসলে এটা দিয়ে চায়নাকে বোঝা যাবে কি। চায়নাতে আসলে কি পিপুলকে বুঝতে হবে, তার পলিটিক্সকে বুঝতে হবে, কালচারকে বুঝতে হবে। আমি বলি যে চায়নাকে বোঝার জন্য আগে চায়না যেতে হবে। আমাদের এক টিচার, আমি যখন ফার্স্ট চায়নাতে যাই 2013, আমাকে টিচার বলছে চায়না তো মানুষ যায় নাই, ওরা যে পরিমাণ ডেভেলপ তার 10% হচ্ছে ওরা কি আমরা জানি কি। তারপরে ওই টিচার যাওয়ার পরে উনি এসে বলে যে না, এত ডেভেলপ আমরা তো জানতাম। তার মানে কি মিডিয়াতে কন্ট্রোল। এই কেন বলতেছি কথাটা, যে চায়নাতে আপনি না গিয়ে এই বাংলাদেশে বসে বসে যেমন আমরা করি না, অনেক গবেষণা হয় কিন্তু বাংলাদেশে চর এলাকার ডেভেলপমেন্ট কিভাবে হবে, কি সেরাটনে বসে বসে কি গবেষণা হয়েছে। চর এলাকায় যে না যাবে সে বুঝতে পারবে না যে আসলে সিচুয়েশনটা কি। এবং আমি প্রথম চায়না থেকে বুঝতেছি যে আসলে চর এলাকার সিচুয়েশনটা কি, এটা আমি বুঝিনি প্রথম। আমি বাংলাদেশি কিন্তু এটা প্রথম মেসেজ পেয়েছি from চায়না। কেন? কারণ আমি প্রথম পেপারে দেখতাম যে চর এলাকায় ডাক্তাররা থাকে না, কি প্রাইমারি স্কুলের শিক্ষকরা থাকে না। তো আমি ওইখানে চাইনিজ একটা টিম সহ সিরাজগঞ্জে এক চরে যাওয়ার পরে প্রাইমারি স্কুলে দেখি একজন টিচার আছে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে অনেকে চাকরি পায় না, তো এখানে একজন টিচার, বলে আগামী সপ্তাহে আমি এফেক্ট করবো। বলে কারণ হচ্ছে আপনি হয়তো কি চর এরিয়া সম্পর্কে আপনার কি আইডিয়া নেই। সেম থিং চায়নাতে যদি আপনি না যান, চায়না সম্পর্কে কি বোঝা মুশকিল, কমেন্টস করা মুশকিল। আচ্ছা, লাস্ট 30 সেকেন্ডে শেষ করে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। চলো, অনেক বলা যায় তো বলতে পারতেছি না। আচ্ছা, যেমন সিম্ফনি ফোনের নাম শুনছেন, এটা কি চাইনিজ, তাই তো?
আচ্ছা এটা চাইনিজ বললেন না কখনো, বললে আমার মতো আপনি হয়তো বা ফ্যামিলির সাথে রিলেশন নষ্ট হয়ে যেতে পারে। তো আমি চায়নাতে যাওয়ার পরে একজন বললো যে আমার জন্য একটা সিম্ফনি ফোন নিয়ে আসবে। কি ফোন? সিম্ফনি। তো আমি পুরো চায়না সার্চ করা শেষ, আমার যত নেটওয়ার্কে ছিল সিম্ফনি ফোন কিনবো একটা, কারণ আমার রিলেটিভসের একটা আবদার সিম্ফনি ফোন লাগবে, এবং বাংলাদেশি সিম্ফনি কিনবে না, সে কি করবে? চায়না থেকে কিনবে। তো আমি তাকে বললাম যে আমাকে একটা সিম্ফনি ফোন দিতেই হবে। তো বাঙালি নেটওয়ার্কে ফেল, চাইনিজ নেটওয়ার্কে ট্রাই করলাম, সিম্ফনি ফোনই পাইল না পুরো চাইনা। আচ্ছা তারপরে লাস্টে খোঁজ নিয়ে দেখলাম যে আসলে এটা হচ্ছে বাংলাদেশি ব্র্যান্ড, কে বানাচ্ছে? চাইনিজরা। আচ্ছা তারপরে বাংলাদেশে আসার পরে আমার রিলেটিভ বলছে যে না, সে আসলে আমাকে ফোনটা দিবে না, কারণ কি মানে আমাকে মিথ্যাবাদী বানিয়ে ফেলতেছে। দেখেন আমি একটা লোক, আমি বলতেছি না এই ফোনটা কি চাইনাতে বিক্রি হয় না, অ্যাভেলেবেল না, সে বলতেছে না। এখন আমার সম্পর্কে তার কি নেগেটিভ। আমি বললাম যে আপনাকে আমি চায়না পাঠাই, তাহলে যদি আমার সম্পর্কে কি পজিটিভ ধারণাটা আসে। তো এই কারণে বলতেছি যে অ্যাটলিস্ট কি চায়না সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং ইম্পর্টেন্ট, স্পেশালি ইয়াং জেনারেশন। আমরা যেভাবে এক্সটার্নালি দেখতেছি আসলে কি ইন্টারনাল ইস্যুগুলো কি টোটালি ডিফারেন্ট। ওকে, থ্যাংক ইউ।